যেহেতু ভারত ভ্রমণে আসি, অতএব ভারত ভ্রমণ সম্পর্কিত কিছু বক্তব্য, বিবৃতি এবং মূল্যায়ন এগুলো তো দিতেই হবে, তাই না? এক নম্বরে যদি বলতে হয় যে ভারতের কোন জিনিসটা আমার বেশ ভালো লাগছে, আমাকে বলতেই হবে যে ভারতের লোকজনের দেশপ্রেম, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। এবং তখন অবশ্য আমি সাথে সাথে আবার চিন্তা করে দেখলাম যে ঘটনা কি, ভারতের লোকজন তার দেশকে এত ভালোবাসে কেন। তখন একটু চিন্তা করতেই কিন্তু কারণটা পেয়ে গেলাম। সেটা কি জানেন? সেটা হলো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়াতে এই হিন্দুদের একটাই তো দেশ আছে, সেটা কোনটা? ভারত, না? এর বাইরে তো আর তাদের কোনো দেশ নাই। তো তাহলে কি হবে? যেহেতু তাদের সত্যিকার অর্থে তাদের হিন্দু ধর্মীয় যে কালচার বা হিন্দু ধর্মীয় যে রীতিনীতি, বিধিবিধান বা চিন্তা চেতনা, আদর্শ, এগুলো নিয়ে স্বাচ্ছন্দ্যে বাস করা যায় তো একমাত্র ভারতে, অন্য কোথাও তো না। তাহলে তারা ভারতকে ভালো না বেশি আর কোথায় যাবে বলেন? পাক্ষান্তরে মুসলমানদের তো কত 55-56টা দেশ আছে, তাই না? এবং এছাড়া ইসলাম অনুযায়ী গোটা দুনিয়া হলো ইসলামের, মানে মুসলমানের, আল্লাহর। সেই হেতু এখানে দৃষ্টিভঙ্গিগত একটা বেশ তফাৎ আছে। হিন্দুরা যে এখানে তাদের জগৎ বলতে শুধুই তাদের ওই ভারতকে অনেকটা বোঝায়, মুসলমানদের দৃষ্টিভঙ্গি হলে গোটা পৃথিবী হলো তাদের। এবং যে কারণে বস্তুত এই মুসলমানরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে তাদের দেশের প্রতি অত মায়া মহব্বত, ভালোবাসা এগুলো কাজ করে না। তবে ইভেনচুয়ালি ওই যে সারা দুনিয়া মুসলমানদের, ওঠাও আসলে ঠিক না। ইসলাম বস্তুত একটা আরব কালচারাল একটা অ্যাগ্রেসিভ পলিটিক্যাল আইডিওলজি। একজন মুসলমান প্রকৃতপক্ষে খাঁটি হয় কখন? যখন সে পরিপূর্ণভাবে একজন আরব হয়ে যায়। অতএব একটা মুসলমান যেখানেই বসবাস করুক না কেন, সেখানে বসে, যেমন ভারত অথবা বাংলাদেশ বা পাকিস্তান, এখানে একটা মুসলমান কিন্তু অলওয়েজ তার ভালোবাসা সে অনুভব করে ওই সৌদি আরবের মরুভূমির প্রতি। সে কিন্তু শয়ন স্বপ্নে সে কিন্তু ওই যে দুম্বা উট চড়াইতে চায়, খেজুর বাগানে গিয়ে খেজুর পেড়ে খেতে চায়, বুঝছেন? অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিমস। দুই নম্বর যে বিষয়টা আমার নজরে পড়েছে সেটা হলো যে ভারতের লোকজন, তাদের চতুষ্পার্শ্বে এত বেশি আনন্দ বিনোদনের সমাহার যেগুলো বলে কিন্তু শেষ করা যাবে না। যেমন হিন্দুদের যে ধর্মীয় কালচার, তাই না? এই কালচারটাই তো ভাই আপনি গান বাজনা নাচ এইগুলা দিয়ে উদযাপন করবেন, তাই না? এরা যেমন ওই যে নানা রকম পূজা টুজা করে, দেখবেন যে সেখানে আনুষঙ্গিক মানে আবশ্যকীয়ভাবে সেখানে কিন্তু গীত, মানে সঙ্গীত, বাদ্য এগুলো থাকবেই, সেই সাথে নৃত্য এটা থাকবেই। এর মানে হচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী এই কলাবিদ্যার ব্যাপক উন্নতি ঘটছে। এবং এই ভারতীয় কলাবিদ্যা এখন এতটাই ব্যাপকভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং এতটাই প্রসারিত হয়ে গেছে, এখন আস্তে আস্তে কিন্তু ভারতের গণ্ডি ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এগুলো প্রভাব বিস্তার করা শুরু করছে। এখন এটার ইম্প্যাক্ট কী? এটার ইম্প্যাক্ট হলো মানুষ আনন্দ উল্লাস করে মোটামুটি সুখে থাকার একটা উপায় তারা বের করে ফেলছে। এবং যে কারণে বস্তুত ভারতের এই হিন্দুগুলা ওই যে বলে না যে বিজেপি, আরএসএস, অমুক সমুক তমুক, আরে ভাই, ওই যে বাংলাদেশের জেএমবি বা ওই জামায়াত ইসলাম অথবা হেফাজতে ইসলামের একজন মুসলমানের মধ্যে যে ধরনের উগ্র চিন্তাভাবনা বা যে ধরনের হিংস্র মনোভাব কাজ করে, ভারতে ওই যে কট্টর হিন্দুবাদিত্ব নিয়েও, আদর্শ নিয়েও যারা ওই যে আরএসএস করে, শিবসেনা করে, বিজেপি করে, ওই মুসলমানদের ওই উগ্রপন্থী দলের ধারে বাড়েও এরা পৌঁছতে পারবে না। তার কারণ হচ্ছে এই যে উগ্রবাদী হিন্দু যেগুলো আমরা বলি আর কি, বাইরে থেকে। আরে ভাই, সারাক্ষণ গান বাজনা, তারপরে সারাক্ষণ এই যে দেখেন শঙ্খ বাজাচ্ছে পাশে, দেখছেন? এই যে শঙ্খ বাজাচ্ছে, তো এই দেখেন এক বাড়ি থেকে শঙ্খ বাজাচ্ছে, এখন মনে হয় পুজো টুজো দিচ্ছে আর কি। তো গান বাজনা এই সমস্ত কলাবিদ্যার মধ্যে সারাক্ষণ এরা নিমজ্জিত থাকে। আর কলাবিদ্যার মধ্যে যখন এরা পরিপূর্ণভাবে নিমজ্জিত থাকে, এদের পক্ষে কিন্তু হৃদয়গতভাবে অত্যন্ত নৃশংস, নির্মম, নিষ্ঠুর, কঠিন, আদর্শগতভাবে হওয়া সম্ভব না। অনেক হয়তো বলবে যে তাই বলে কি ভারতে এই খুন খারাপি এগুলো হয় না? হয়। ওগুলো আসলে ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাতের কারণে, আদর্শগত কারণে এই খুন খারাপি এগুলো তেমন একটা হয় না। এমনি হয়তো কারোর সাথে সম্পদের কোনো ব্যাপার আছে বা কোনো অঞ্চলে
ভারতে আবার ওই যে বিভিন্ন মানে একসময় তো এই কালচারটা ব্যাপকভাবে ছিল, আমি দেখছি যে এক একটা অঞ্চল এক একটা গুন্ডা বাহিনী দখলে রাখতো, সেখানে চাঁদাবাজি করতো। এখন অবশ্য অতটা নাই, কিন্তু একেবারে যে নাই তা না, বাট রাজনৈতিকভাবে কিছুটা এই ধরনের প্রভাব কিন্তু আছে। আর তখনই কিন্তু অনেক ক্ষেত্রে মারামারি কাটাকাটি খুনাখুনি হয়। কিন্তু এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে, আদর্শগতভাবে না। আদর্শগতভাবে না, অর্থাৎ জায়গা দখল, অঞ্চল দখল, চাঁদাবাজি, এইগুলো নিয়েই হলে মারামারি কাটাকাটি হয়। তো এই জিনিসটা তো সারা দুনিয়ার সব জায়গাতেই হয়, কি হয় না? তথাকথিত সভ্য দেশ এই যে আমেরিকা, সেখানেও তো ব্যাপকভাবে মাফিয়াদের দুর্দণ্ড প্রতাপে গুলি বন্দুক নিয়ে, যে শিকাগো শহর, প্রতিদিন দুই একজন মানুষ গুলিতে মারা যায় না এমন কোনো দিন কিন্তু নাই। সেখানে এরকম গুলি বন্দুক মারে কারা? মাফিয়ারা। ওই যে মাদক দ্রব্য তারা বেচা কিনা করে, তো তাদের অঞ্চল নিয়ে দ্বন্দ্ব সংঘাত এগুলো হয়। বাট গড়পর্তা হিসাবে ধর্মীয়ভাবে এরা যতটাই ওই হিন্দুত্ববাদী হোক আর অমুক হোক আর সমুক হোক, উইটের ভিত্তিতে এরা খুনি অথবা নৃশংস, নির্মম, নিষ্ঠুর এরকম হয় না, হওয়া সম্ভব না। কারণ এরা যে পরিমাণ কলাবিদ্যার মধ্যে, অর্থাৎ গান বাজনা, নাচ এবং এই ধরনের কোমল যে কলাবিদ্যা, তার মধ্যে এতটাই নিমজ্জিত থাকে যে ওর মধ্য থেকে এত নিষ্ঠুর, নির্মম হওয়া সম্ভব না। পক্ষান্তরে মুসলিম সোসাইটিতে সেখানে গান বাজনা এগুলো তো হারাম। এবং কেন হারাম সেটা আমরা বুঝি, কারণ নবী যখন তার জিহাদি দল গঠন করে বিভিন্ন জায়গায় আক্রমণের জন্য উনি রেডি করেন, তো উনি খেয়াল করছেন মানুষজন যদি গান বাজনা, নৃত্য, গীত এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তাদেরকে দিয়ে ওই যুদ্ধ করানো, খুন খারাপি করানো সোজা না। এই জন্যেই আসলে ইসলামে গান বাজনা হারাম, বুঝলেন? তো ভারতীয় কালচারে তো আসলে এই জিনিসটা কখনো ঘটে নাই। একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং যে হিন্দুদের সনাতন ধর্মীয় যে কৃষ্টি কালচার, এগুলো গড়েই উঠছে গান বাজনা এগুলোর উপরে ভিত্তি করে। তো এই জিনিসটা আমার কাছে সিগনিফিক্যান্ট মনে হলো। এইবার আমাকে মানে দুইটা পয়েন্ট তো বললাম যেটা মানে পজিটিভ আর কি, এবার নেগেটিভ একটা বিষয় বলতে হবে, যেটা আমি অলরেডি আগেও বলেছি। সেটা হলো কি, এই ভারতের প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড রকমভাবে সাউন্ড পলিউটেড, মানে এত বেশি নয়েজ। দেখেন, আমি কিন্তু কলকাতা শহরে থাকি না, কলকাতা শহরের বাইরে মফস্বল অঞ্চলে থাকি, তারপরেও কত সাউন্ড দেখছেন, প্রচণ্ড সাউন্ড, প্রতিনিয়ত সাউন্ড। ওই যে রাস্তায় যে টোটো চলাচল করে, মোটর বাইক চলাচল করে বা গাড়ি চলাচল করে, আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে খেয়াল করেছি, এরা অপ্রয়োজনেও কিন্তু দেখা যায় যে তারা ওই যে হর্ন বাজায়, এটা তো একটা ব্যাপার আছেই। অর্থাৎ প্রচণ্ড সাউন্ড পলিউশন। হ্যাঁ, আর এখানে রাজনৈতিক দলের যে মিটিং টিটিং হয় না, এখানে যে মানে সাউন্ড পলিউশন এমন মারাত্মক পর্যায়ে, এবং কেন জানি মনে হয় যে এটা হয়ে গেছে। মনে করেন এক জায়গায় রাজনৈতিক দলের মিটিং হয়েছে, এখানে 20, 30, 40, 50 জন লোক হয়তো জড়ো, বাট তার মাইক কত দূর গেছে জানে? 2-3 কিলোমিটার পর্যন্ত মানুষের বাড়ির একেবারে কাছে নিয়ে হাজির। অর্থাৎ এদের বক্তব্য হলো, এই বেটা, তোরা যে আমাদের বক্তব্য শুনবি না, লেকচার শুনবি না, মিটিংয়ে আসবি না, তাই বলে কি তোরা শুনবি না? এটা হয়? ঠিক আছে, আমরাই তোদের বাড়ির মধ্যে আমাদের বক্তব্য শোনানোর ব্যবস্থা করছি, বুঝছেন? এই কাণ্ডটা এরা করে, যেটা নাকি আমাদের বাংলাদেশে ওই যে ওয়াজ মাহফিলে ও একই কর্মকাণ্ড করে। তো দেখলাম যে এখানে ওয়াজ মাহফিলের, ওই ওয়াজ মাহফিল বলছি মানে রাজনৈতিক মিটিংয়ের একটা বক্তব্যে এরা এই ধরনের সিস্টেমে জারি রাখছে। এটা আমার কাছে খুবই নেতিবাচক মনে হলো। আর 2 নম্বর হলো, খালি যে সাউন্ড পলিউশন তাই না, আমি বিস্ময়করভাবে খেয়াল করলাম এখানে বাতাসটাও যথেষ্ট পলিউটেড, প্রচুর ধুলাবালি বাতাসে। এবং সত্য কথা বলতে কি, 3-4 দিন হয় আমি আসছি না, আমি কিন্তু বুকে হালকা একটু সমস্যা অনুভব করছি। কেন? কারণ ওই যে শ্বাস প্রশ্বাসের সাথে ধুলোবালি ঢুকে গেছে, ধুলোবালি ঢুকে গেছে। এটা যে খালি কলকাতার মতো বড় শহরে যে এই সমস্যা তা কিন্তু না। আমি দেখলাম যে মফস্বল অঞ্চলও ব্যাপকভাবে এই বাতাসে ধুলাবালি। এবং কেন এটা সেটাও বুঝি, কারণ উষ্ণমণ্ডলীয় দেশ তো, ইচ্ছা থাকলেও ধুলোবালি যে নিরসন করা যায় এটা সম্ভব না। এটা করতে গেলে ওই যে রবীন্দ্রনাথের জুতো আবিষ্কার ওই কবিতার মতো ওই রাজার ফর্মুলা ব্যবহার করে ওই মানে সমস্ত জায়গায় পানি দিয়ে ধুলা মারার কায়দা কানুন করা ছাড়া আমি কোনো গতি দেখি না। বাট আলটিমেটলি এখানে ধুলোবালি একটা বড় সমস্যা, এবং এটা মফস্বল অঞ্চলও, এটা শুধুমাত্র বড় শহর তা না। এবং ঠিক এই কারণে আমার মনে হয় যে গোটা পৃথিবীতে এই যে দূষিত শহরের মধ্যে ওই যে দিল্লি শহর কিন্তু অন্যতম। আমি জানি না এটা ভারতবাসী জানে কি না,
সম্ভবত 1 নম্বর কি 2 নম্বরে পড়ে। 1 নম্বর ওই যে নাইজেরিয়ার লাগোস না কি জানি, আর 2 নম্বরে সম্ভবত নয়াদিল্লি পড়ে, কারণ সেখানে প্রচণ্ড রকম সাউন্ড পলিউটেড একটা এরিয়া এবং বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে ধূলিকণা। তো এই জিনিসগুলো এই দুটা জিনিস আমার কাছে খুবই নেতিবাচক মনে হলে এটা মানুষের স্বাস্থ্য কে ধ্বংস করে দেয় এবং মানুষের আয়ুকে বলাই বাহুল্য। ধুলাবালি সারাক্ষণ আপনি মানে ফুসফুসের মধ্যে নিচ্ছেন, আপনার অসুখ বিসুখ হবে না, অ্যাজমা, শ্বাসকষ্ট এবং খালি কি এইটাই, এরপরে আরও কত জটিলতা, তাই না? আমার মনে হয় যে ভারতবাসীর এ বিষয়ে নজর দিতে হবে। ভারতের লোকজন আশা করে যে তারা ভবিষ্যতে সুপার পাওয়ার হবে না। আরে ভাই, আপনার শহর বন্দর এগুলাকে আপনি নিট অ্যান্ড ক্লিন রাখবেন না, আপনি সুপার পাওয়ার হতেছেন, মস্কারি করেন। আপনি চতুর্দিকে মানে অহেতুক কোলাহল দিয়ে ভরিয়ে তুলবেন, মানুষের কান জ্বালাপালা করে তুলবেন, আর বাতাসে খালি ওই ধূলিকণা ছাড়া আর কিছুই নাই, আর আপনারা সুপার পাওয়ার হতে চান। এটা তো অনেকটা কি বলা যায় যে ভাঙ্গে ঘরে শুয়ে ওই 7 তলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখা। ধন্যবাদ।